নাইজেরিয়ার বর্নো রাজ্যের একটি স্কুল থেকে 2014 সালে 276 ছাত্রীকে অপহরণ করে বোকো হারাম জঙ্গিরা। সারা বিশ্বে আলোড়ন তোলে এই ঘটনা। অনেক আলোচনা চেষ্টার পর 3 বছর বাদে 82 ছাত্রীকে মুক্তি দিয়েছে জঙ্গিরা। স্বাগত রাত 9টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সবশেষে খবর, আলোচনা, বিশ্লেষণ নিয়ে থাকছি কাজী মোহাম্মদ, আর খেলার আনন্দ হতাশার খবর নিয়ে থাকছি অনুপম দেব। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টির নতুন জোট, এর সাথে তৎপরতায় গুরুত্ব দিচ্ছে না বিএনপি। ফেসবুক টুইটারে এমপিদের দক্ষতা চায় আওয়ামী লীগ, সরকারের সাফল্যে জোর দেওয়ার তাগিদ। ট্রাই নেশন সিরিজে সাকিব মুশফিকদের নিয়ে প্রত্যাশা, টাইগারদের ধারাবাহিকতা চান সাবেকরা। বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে এরশাদের নতুন জোট। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। 58টি দল নিয়ে সম্মিলিত জাতীয় জোট করেছে জাতীয় পার্টি। জাতীয় প্রেস ক্লাবে সকালে জোটের ঘোষণা দেন জাপা চেয়ারম্যান হোসেইন মোহাম্মদ এরশাদ। ইসলামী মূল্যবোধ, স্বাধীনতা চেতনা ও বাংলাদেশি জাতীয়তাবাদ, এই 3 মূল নীতিতে নতুন জোট গঠন হয়েছে বলে জানান এরশাদ। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কয়েক মাস ধরেই প্রধান দুটি রাজনৈতিক জোটের বাইরে আলাদা জোট গঠনে তৎপর ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান HM এরশাদ। এজন্য ইসলামী দলসহ বিভিন্ন ছোট দলের সঙ্গে আলোচনা হয়েছে জাতীয় পার্টির। যে সকল দল নির্বাচন কমিশনে নিবন্ধিত আছে সেই দল সরাসরি জোটের শরীকে থাকবে। অবশেষে রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন জোটের ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান। নতুন জোট সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান এরশাদ নিজেই, আর রুহুল আমিন হাওলাদারকে করা হয়েছে প্রধান মুখপাত্র। দুটি নিবন্ধিত দল, দুটি জোট, এই 4 শরীর নিয়ে বৃহত্তর একটি জোট গঠনের ঘোষণা করছি। এছাড়াও আরও 2টি নিবন্ধিত দলের সাথে আমাদের কয়েক দফা বৈঠক হয়েছে। তারা আমাদের জোটে অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্তের কথা জানিয়েছে। সংবাদ সম্মেলনে এরশাদ জানান, এখন থেকে সব স্থানীয় ও জাতীয় নির্বাচনে জোটগতভাবে অংশ নেবে শরিক দলগুলো। সম্মিলিত জাতীয় জোটে স্বাধীনতা বিরোধীদের কোনো জায়গা হবে না বলেও জানান তিনি। রাজনৈতিক নীতি আদর্শের দিক থেকে আমরা সবাই স্বাধীনতার চেতনা, ইসলামী মূল্যবোধ তথা সকল ধর্মের প্রতি সমান দৃষ্টিভঙ্গি দিয়ে বাংলাদেশের একেবারে আদর্শের অনুসারী ভারত বাহক আমাদের অঙ্গীকার আছে। এর জন্য কোনো স্বাধীনতা বিরোধী শক্তির জায়গা হবে না। নতুন জোটের 58 দলের মধ্যে কেবল জাতীয় পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ জাতীয় জোটের ইসিতে নিবন্ধন রয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের জোটে থাকার কথা বলা হলেও শেষ পর্যন্ত তারা যোগ দেয়নি। এ দুটি দলের সঙ্গে এখনো আলোচনা চলছে বলেও জানিয়েছেন এরশাদ। বানিয়ামিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে এরশাদের নতুন জোটের রাজনৈতিক গুরুত্ব নেই বলে মনে করছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নাম সর্বস্ব দল তৈরি করে এরশাদ নতুন জোট করেছেন। আওয়ামী লীগের সঙ্গে সঙ্গ ছাড়লে জাতীয় পার্টির অস্তিত্ব থাকবে না বলেও দাবি করেছেন তিনি। মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে বিকেলে ঢাকা দক্ষিণ বিএনপির কর্মী সভায় এই দাবি করেছেন মির্জা ফখরুল। কর্মী সভা নির্ধারিত সময় শেষ করতে প্রশাসনিক আদেশের সমালোচনা করে ফখরুল বলেন, সরকার বিএনপিকে ভয় পায় বলেই সভা সমাবেশে বাধা দিচ্ছে। অধিকার আদায়ের লড়াইয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। তারা একটা জোট গঠন করেছে, একটা নতুন জোট, 59টি দলের জোট। 3 জনকে পাঠিয়েছে সরকারের মন্ত্রিত্ব করার জন্য। তিনি নিজে সরকারের বিশেষ দূত হয়েছেন। তারা আবার সরকারের বিরোধিতা করবেন। জোট তৈরি করেছেন মহাজোটের মধ্যে থেকে। এখনো সিদ্ধান্ত নিতে পারেনি যে তারা কি মহাজোট থেকে বেরিয়ে আসবে কি বেরিয়ে আসবে না, কারণ তারা জানে যদি বেরিয়ে আসে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। তাই বলি, তৃণমূলে বিএনপির কর্মী সভা কেন্দ্র করে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা গুরুত্ব দিচ্ছে না কেন্দ্রের নেতারা। তাদের দাবি, নির্বাচন সামনে রেখে মনোনয়ন প্রত্যাশী নেতারা প্রভাব দেখানোর চেষ্টা করছেন, এর ফলেই হচ্ছে সংঘর্ষ। এদিকে অন্তর্কোন্দলের কারণে নির্ধারিত সময়ে অর্ধেক জেলাতেও সভা করতে পারেনি দলটি।
আগামী নির্বাচনের প্রস্তুতি ও প্রার্থী বাছাইয়ে সাংগঠনিক সফরে বিএনপি নেতারা। কোন্দল মিটিয়ে দল শক্তিশালী করার লক্ষ্য হলেও কর্মী সভাকে কেন্দ্র করে বেশ কটি জেলায় সংঘর্ষে জড়িয়েছেন তৃণমূল কর্মীরা। আর এতে ঐক্যবদ্ধ হওয়ার বদলে বিভাজনের ছবি স্পষ্ট হয়েছে। তবে এ ঘটনাকে গুরুত্ব দিচ্ছেন না কেন্দ্রীয় নেতারা। বলছেন, নির্বাচন সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের প্রভাব প্রদর্শনে হয়েছে সংঘর্ষ। আসলে তেমন গন্ডগোল না, অর্থাৎ হয়তো এক পক্ষকে এক পক্ষ সমর্থন করে, তো দুই সমর্থকের মধ্যে একটা হাতাহাতি হয়ে গেছে, তো খুনাখুনি রক্তারক্তি পর্যায়ে তো যায় নাই। কেউ তার নিজের ক্ষোভটাকে ভাষায় প্রকাশ করে, কেউ অনেক সময় নিজের ক্ষোভটাকে হাতে প্রকাশ করে, ডিফারেন্সটা ওখানে আর কি। তৃণমূলে কর্মী সভার সময় শেষ হচ্ছে 7 মে। এদিকে 77 সাংগঠনিক জেলার মধ্যে শনিবার পর্যন্ত সভা হয়েছে 15 জেলায়। রোববার আরও 4টি সভা হওয়ার কথা। আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তো ওই প্রতিযোগিতা অনেক সময় একটা মাত্রা ছাড়িয়ে যায়। নেতৃত্বের কোন্দলে অনেক সময় এটা আসলে সাধারণ নেতা কর্মীদের কোনো বিষয় না, বিশেষ করে এটা নেতৃত্বের কোন্দল থেকে হয়ে থাকে। কোন্দল মেটাতে সব জেলায় ফলপ্রসূ কর্মী সভা করতে সফরের সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় এমপিদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে আওয়ামী লীগ। ধানমন্ডিতে আওয়ামী লীগের নতুন কার্যালয়ে সকালে কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ফেসবুক, টুইটারে সরকারের ভালো কাজের প্রচার জোরদার করার আহ্বান জানিয়েছেন জয়। সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে নিজেদের পক্ষে ব্যবহার করা যায় আওয়ামী লীগের সংসদ সদস্যদের তা হাতে কলমে শেখাতেই এই আয়োজন। প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় কর্মশালার উদ্বোধন করেন। এই সোশ্যাল মিডিয়াতে যদি প্রচারের কাজটা আমরা চলমান রাখি, তাহলে শুধু আজকের ভোটার না, তরুণ ভবিষ্যতের ভোটাররাও আওয়ামী লীগ ভোটার হয়ে থাকে। জয় বলেন, দুর্নীতি আর সন্ত্রাস করে ক্ষমতার বাইরে চলে যাওয়া বিএনপি জামায়াত সবসময় সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এগুলো মোকাবেলা করার পাশাপাশি উন্নয়ন কাজের প্রচারের মাধ্যমে তরুণ প্রজন্মকে কাছে টানতে হবে। শুধু কাজ করলে হবে না, মানুষকে জানিয়ে দিতে হবে যে আমরা কি করছি তোমাদের জন্য, আওয়ামী লীগ কি করছে। এটা বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তে হচ্ছে। সজীব ওয়াজেদ জয় বলেন, পরিশ্রমী ও সৎ মানুষেরা নিজেদের প্রচারে লজ্জা পায়, তবে অপপ্রচার মোকাবেলায় সেই লজ্জা ঝেড়ে ফেলে জনগণের জন্য আওয়ামী লীগ কি করছে সেটা বারবার বলতে হবে। যারা ওই ফাঁকিবাজ, যারা টাউট, তারা নিজেদের ঢোল পিটাতে খুব পারে, কিছু না করেই তারা ঢোল পিটায়। এত কিছু করে ফেলেছি, লজ্জা পেলে কিন্তু হবে না, আমাদের জোর গলায় বলতে হবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার, সেটার মোকাবেলা করতে হবে, আর আমরা কি করছি সেটা বারবার বলতে হবে। জয় বলেন, তরুণ প্রজন্ম এখন পত্রিকার চেয়ে ফেসবুক, টুইটারে বেশি সক্রিয়, তাই তাদের আকৃষ্ট করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি বেশি পোস্ট দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা। খবরের কাগজে খালি ওই আমাদের সুশীল বাবুদের মতামতই দেখা যায়, তো লাকিলি তরুণরা ওগুলো পাত্তা দেয় না, তরুণরা এটা পড়ে না। পারলে রোজ একটা করে পোস্ট দেবেন, কমপক্ষে দিনে 2-3টা করেও দিতে পারেন। আমরা যেগুলো পোস্ট দেবো সেগুলো শেয়ার করেন, এগুলো কিন্তু ভাইরাল হয়ে যায়। দেশের উন্নয়নে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ও নেতাকর্মীদের আরও বেশি পরিশ্রম করারও আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঝিনাইদহের মহেশপুরে পুলিশের অভিযান শেষে 2 জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়েছে। জঙ্গিদের বোমায় আহত হয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিটের এডিসি নাজমুল হাসান সহ পুলিশের 2 সদস্য। এদিকে সদরের লেবুতলা আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও বোমা। শনিবার গভীর রাতে বজ্রপুর ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের এই বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। ভোর 5টার দিকে অভিযান শুরু করে ঢাকা থেকে আসা জঙ্গি বিরোধী কাউন্টার টেরোরিজম ইউনিট। অভিযানের শুরুতেই আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। এতে আহত হন কাউন্টার টেরোরিজম ইউনিটের এডিসি নাজমুল হাসান ও পুলিশের এসআই মুহসিন ও মুজিবুর রহমান। এরপর কিছুক্ষণ চলে দুপক্ষের বন্দুকযুদ্ধ। উনি হুজুর মানুষ, উনি লাভজুর ব্যবসা করত, এতটুকু জানি উনার বাড়ির ভিতরে কাউকে প্রবেশ করতে দিত না। আমরা সাধারণ মানুষ, এখানকার মানুষজন যদি উনার বাড়ি যেতাম, উনি বলতো না না বাড়ির ভিতরে যাওয়ার কারো প্রবেশ নিষেধ। আমাদের এলাকায় অনেকদিন ধরে দেখি, আমাদের মসজিদে অবশ্যই উনি নামাজ পড়ে না, উনি বাজারে মসজিদে নামাজ পড়তো, উনার চলাফেরা উনার মতনই ছিল, কারোর সাথে তেমন একটা মিশতো না। উনার একটা ছেলেও সে ওই রকমই একটু উগ্র মিজাজি মতন ছিল।
ওদের দুই দিকে দরজা আছে, গেট দেওয়া থাকে, ওরা খাস্তা মাস্তা বানায়, এইটাই জানি। তাছাড়া আর মেয়ে ছেলে পিলে ওদের পদ্মাশীলি থাকে, ওরা বাড়ির ভিতরে কাউরি জাতি দেয় না। গোলাগুলি শেষে বাড়ির বাইরে এক জঙ্গির মরদেহ পাওয়া যায়, ভিতরে পড়ে থাকে আরেক জঙ্গির মরদেহ। এদের একজনের নাম তুহিন, অন্যজনের পরিচয় জানা যায়নি। আটক করা হয় বাড়ির মালিক জহুরুল ইসলাম সহ 4 জনকে। পরে সাংবাদিকদের ব্রিফ করেন পুলিশের এই কর্মকর্তা। এটা নিউ জেএমবির এবং জঙ্গি এখানে এক্সপ্লোসিভ সহ ওরা আত্মঘাতী গ্রুপের সদস্য বলে মনে হয়। উদ্ধার কি আছে? উদ্ধার এখনো ভিতরে আমরা ঢুকিনি, যেহেতু আমরা আমাদের টিম আসলে ভিতরে ঢোকার পরে আপনাদের বিস্তারিত বলবো। এবং লেবুতলায় ওখান থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়, সেখানে 8টা বোম এবং একটা 9mm পিস্তল পাওয়া যায়। এদিকে সদর উপজেলার লেবুতলার আস্তানায় অভিযান শেষ করেছে পুলিশ। আটক করা হয় 2 জনকে। উদ্ধার করা হয় 8টি বোমা ও একটি 9mm পিস্তল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে গুলশান হোলি আর্টিজানে নিহত জঙ্গি নিবরাস ইসলামের সহযোগী শামীমের দেয়া তথ্যে ঝিনাইদহে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, 5 মে শামীমকে ঝিনাইদহ থেকে গ্রেফতার করে ঢাকায় আনা হয়। এরপর তার তথ্য অনুযায়ী রোববার ভোরে ঝিনাইদহে আস্তানায় চলে অভিযান। শামীম 90 জেএমবির সদস্য বলেও জানান মনিরুল। হোলি আর্টিজানে হামলাকারী নিবরাস সহ কয়েক জঙ্গি ঝিনাইদহে থাকার সময় দেখভালের দায়িত্ব ছিলেন শামীম। রোববারের অভিযানে আস্তানা থেকে গ্রেনেড, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে জানান মনিরুল ইসলাম। নির্বাস সহ কেউ কেউ তারা কিন্তু ঝিনাইদহে অবস্থান করেছে কিছুদিন। তো এদের সাথে এদেরকে গ্রহণ করা, এদেরকে আশ্রয় দেওয়া, এই সংক্রান্ত কাজেও তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীমের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। অভিযান এখনো চলছে। 2 জন নিহত হয়েছে, 2 জন পুলিশ সদস্য আহত হয়েছে। এবার একটু বিরতি নিচ্ছি। নয়টা 31 ফিরে এলাম। রাত 9টা বাংলাদেশে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জয়ে বাংলাদেশকে ফেভারিট বলছেন সাবেক ক্রিকেটাররা। সাম্প্রতিক পারফরমেন্স ধরে রাখতে পারলে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড কোনো বাধাই হবে না। ইংল্যান্ডে 10 দিনের কন্ডিশনিং ক্যাম্প কাজে দেবে বলে মনে করছেন সাবেকরা। ওডিআইতে এখন পরাশক্তিদের কাতারে বাংলাদেশ। ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকার মতো বড় দলগুলোর বিপক্ষে সিরিজ জয়ে সমীহ জায়গা নিয়ে দল টাইগাররা। দেশের বাইরে ভালো না করার অপবাদও অনেকটা ঘুচে গেছে নিউজিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা সফরের পর। এত সাফল্যের মাঝে বাংলাদেশের বড় আক্ষেপ ত্রিদেশীয় সিরিজ না জেতা। দেশ ছাড়ার আগে টাইগার অধিনায়কের কণ্ঠেও ছিল একই সুর। সাবেকরাও বলছেন এবার ভালো সম্ভাবনা আছে মাশরাফির দলের। বাংলাদেশে যে পারফরমেন্স করে আসছে সেটা যদি তারা ধরে রাখতে পারে তাহলে অবশ্যই ভালো একটা রেজাল্ট করবে। বাট ওই কন্ডিশনে বাংলাদেশ প্র্যাকটিস ম্যাচগুলি ভালো খেলেছে। বাট এখন নিউজিল্যান্ডের টিম কেমন টিম নিয়ে আসে, 10 জন মেইন প্লেয়ার যদি নাও থাকে তারা নিশ্চয়ই ভালো প্লেয়ার নিয়ে আসবে। এবং আমার মনে হয় যে এইবার হয়তো বা বাংলাদেশের ভালো একটা সুযোগ আছে এখানে ভালো পারফর্ম করা বা টাই সিরিজ জেতার। কন্ডিশনের সাথে ঠিকঠাক মানিয়ে নিয়েছে টাইগাররা। 2 প্রস্তুতি ম্যাচে জ্বলে ওঠার আভাস দিয়ে রেখেছেন মাশরাফি, ইমরুল, সৌম্য, মিরাজরা। উইকেট নিয়েও খুব একটা চিন্তা করছেন না সাবেকরা। সামর্থ্য মতো খেলতে পারলে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ডের বিপক্ষে জয় কঠিন হবে না। দল হিসেবে আমরা দারুণ খেলছি এখন। আর যেরকমই কন্ডিশন থাকে আমার মনে হয় ছেলেরা এখন কন্ডিশনকে অ্যাডজাস্ট করা শিখে গেছে অনেক। এবং যেহেতু আমাদের এই সাসেক্সের ট্রেনিংটা অনেক কাজে লাগবে আমাদের জন্য অবশ্যই। তো আই বিলিভ যে যদি আমরা আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি, সেরাটা খেলতে পারি, আমার মনে হয় আমাদের অনেক ভালো চান্স থাকবে। 12 মে টাইগারদের ত্রিদেশীয় মিশন শুরু। প্রথম দিন মাশরাফিদের প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ট্রাইনেশন সিরিজ খেলতে এখন আয়ারল্যান্ডে বাংলাদেশ। প্লেনের কারিগরি ত্রুটির কারণে দেরিতে বেলফাস্ট বিমানবন্দরে পৌঁছায় টাইগাররা। মুশফিক সাকিবদের ফ্লাইট ছিল স্থানীয় সময় সকাল 7:50 কিন্তু কারিগরি ত্রুটির কারণে 70 মিনিট বসে থাকার পর প্লেন থেকে নেমে যেতে হয়। এরপর সেটি ছাড়ে 9:30টায় সাসেক্সে 10 দিনের কন্ডিশনিং ক্যাম্প করে বাংলাদেশ। 2 প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগাররা। পারিবারিক কারণে দেশে ফিরে আসা মাশরাফি সরাসরি আয়ারল্যান্ডের দলের সঙ্গে যোগ দেন। 12 মে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মাশরাফি বাহিনীর ট্রাইনেশন মিশন। এর আগে 10 মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
ঢাকা প্রিমিয়ার লিগের 8ম রাউন্ডে কাল বিকেএসপিতে মুখোমুখি হবে দুই প্রতিদ্বন্দ্বী আবাহনী মোহামেডান। আগের সেই উত্তাপ না থাকলেও লড়াইয়ের আভাস দিয়ে রাখলেন ক্রিকেটাররা। মোহামেডানকে হারিয়ে টেবিলের শীর্ষে ওঠার হাতছানি আবাহনীর, ওপরে ওঠার সুযোগ আছে মোহামেডানেরও। কাল মৌলানা আমরি খেলা কালকে মানে ওইরকম ফিলিংসই হয় না আসলে, সত্যি কথা বলতে গেলে। এখন যে ফিলিংসটা ছোটবেলায় ছিল অনেক, সেই ফিলিংসটা এখন আর নাই। আগের এক ধরনের ক্রিকেট কালচার ছিল যেখানে ক্লাব ক্রিকেট একটা বড় বাংলাদেশের জন্য বড় আসর ছিল, তো এখন ইন্টারন্যাশনাল এরিয়াতে বেশি খেলা হয় বলে এক্সপোজারটা কম। দুই কোচের কথাতে স্পষ্ট, আগের সেই উত্তাপ নেই আবাহনী মোহামেডান দ্বৈরথে, বাড়তি উচ্ছ্বাসও নেই। আর 10টা ম্যাচের মতোই গুরুত্ব পাচ্ছে দুই জায়ান্টের লড়াই। নিরুত্তাপ লড়াই আরও রং হারাচ্ছে জাতীয় দলের ক্রিকেটার না থাকায়। 7 রাউন্ড শেষে সমান 5 জয় দুই দলের। রান রেটে এগিয়ে থেকে 2 নম্বরে আবাহনী। শেষ ম্যাচে প্রাইম ব্যাংককে হারিয়ে ছন্দে ফিরেছে খালেদ মাহমুদের দল। ফর্মে ফিরেছেন সাইফ, আফিফ, শান্তরা। প্রতি ম্যাচে যেভাবে আমরা প্রিপারেশন নেই, এই সেম প্রিপারেশন, আলাদা কিছুই না। কালকে আরেকটা ম্যাচ 2 পয়েন্টের জন্য খেলবো। ছন্দে মোহামেডানও। লিগে শুরুটা ভালো না হলেও শেষ 4 ম্যাচে টানা জয় সাদা কালোদের। স্কোরবোর্ড সচল রাখছেন অভিষেক মিত্র, শামসুর রহমানরা। গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু দিচ্ছেন তাইজুল, এনামুল জুনিয়র। দলটা শক্তি, দারুণ টিম ওয়ার্ক। দুইটা টিমই ভালো, ওরাও ভালো করতেছে বা আমরাও ভালো করতেছি। আশা করি আমি সবসময় আমার টিমের সাপোর্টেই থাকবো এবং ইনশাল্লাহ আমরা যদি ভালো ক্রিকেট দিতে পারি কালকে হয়তো আমাদের ফেভারে আসবে। আবাহনী মোহামেডানের লড়াইয়ের দিনে পাশের মাঠে প্রাইম দোলেশ্বর মুখোমুখি হবে এখনও জয় না পাওয়া ভিক্টোরিয়ার বিপক্ষে। ফতুল্লায় লেজেন্ডস অফ রূপগঞ্জের প্রতিপক্ষ খেলাঘর। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলে আধুনিক ক্রিকেট স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের জমি শিগগিরই বুঝে পাবে ক্রীড়া মন্ত্রণালয়। জমি বুঝিয়ে দেওয়ার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে এনএসসি। আধুনিক স্টেডিয়ামের জন্য জমিটি পেতে ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যয় হচ্ছে প্রায় 300 কোটি টাকা। 2 বছর আগে পূর্বাচলে আধুনিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু 2 বছরেও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে সেই জমি বুঝে পায়নি ক্রীড়া মন্ত্রণালয়। স্টেডিয়ামটি কে নির্মাণ করবে এই নিয়ে রাজুকের সাথে দ্বন্দ্ব ছিল ক্রীড়া মন্ত্রণালয়ের। সেই দ্বন্দ্ব শেষে স্টেডিয়াম ও ক্রীড়া পরিষদ কমপ্লেক্সের জন্য 37.5 একর জমি হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ক্রীড়া পরিষদ সচিব। রাজুকের পক্ষ থেকে ফরমাল চিঠি প্রদান করা হয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয় বরাবরে। প্রায় 37.5 একর জমি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নিকট নির্ধারিত অর্থে তারা সেটি হস্তান্তর করবেন, অর্থাৎ আমাদেরকে বরাদ্দ দিয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অনুকূলে। এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে এই জমি যে টাকা লাগবে সেই টাকা প্রাপ্তির জন্য অর্থ মন্ত্রণালয়ের নিকট চাহিদাপত্র প্রেরণ করা হয়েছে। এই 37.5 একর জমির জন্য ক্রীড়া মন্ত্রণালয়কে গুনতে হচ্ছে প্রায় 300 কোটি টাকা। জমি বুঝে পেলেই স্টেডিয়াম নির্মাণের দাপ্তরিক কাজগুলো শুরু করে দেবে জাতীয় ক্রীড়া পরিষদ। জমি বুঝিয়ে দেওয়ার জন্য রাজুককে চিঠি দিয়েছে এনএসসি। এত বড় একটি বৃহৎ প্রকল্প তৈরিতে প্রথমে ফিজিবিলিটি স্টাডি, তারপরে কনসালটেন্ট নিয়োগ, তারপরে প্রকল্প প্রণয়ন, তারপর প্রকল্প বাস্তবায়ন, হ্যাঁ এই ধাপগুলো অতিক্রম করেই যাবে এবং এই প্রকল্প বাস্তবায়নের সেই লক্ষ্যেই কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় 900 কোটি টাকা। আধুনিক স্টেডিয়ামের ধারণ ক্ষমতা হবে প্রায় 50,000। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলার খবরে এই ছিল, আমার কাছে আরো কিছু খবর জানবো মহুয়া এবং জাহিদের কাছ থেকে। ধন্যবাদ অনুপম। আমাদের কাছে আরো কিছু খবর আছে, কিন্তু সেগুলো জানার আগে নেব একটা বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি। বরেণ্য শিল্পীদের আর্ট ক্যাম্পের ছবি নিয়ে প্রদর্শনী শুরু জাতীয় চিত্রশালায়। রাত 9:47 আমরা ফিরে এলাম। এরশাদের নতুন জোট, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। আদিত্য বলেছেন এই জোট ভোট পর্যন্ত দেখতে চাই। হক বলেছেন নতুন জোটের মাধ্যমে এরশাদ রাজনৈতিক অঙ্গনে ভালো কিছু করতে পারবেন বলে আশা করছি। মুমিনুল বলছেন জাতীয় পার্টির জন্য নতুন জোটের দরকার ছিল। আর জাবেদ বলছেন ব্যক্তিগত স্বার্থ বাদ দিয়ে যদি জাতীয় স্বার্থে জোট গঠন করেন তাহলে সামনে ভালো কিছু করতে পারবেন। সবাই ভালো কিছুর প্রত্যাশা করছে। হাসিব বলছে যতক্ষণ পর্যন্ত এরশাদ নিজে ঠিক না হবেন ততক্ষণ পর্যন্ত যতই জোট করুন কোনো লাভ হবে না। এরশাদের উপরই আস্থা হাসিবের কম। বাবু বলছেন নতুন জোট করে খুব ভালো কিছু করতে পারবেন বলে মনে করি না, কেননা জনগণ তার চালাকি বোঝে। তাহসান বলছেন মেরুদণ্ডহীন দলটি নতুন জোটের মাধ্যমে এবার জনগণের মন জয় করতে পারবে বলে আশা করি।
অর্ণব বলছেন শুভকামনা রইল এরশাদ ও তার নতুন জোটের জন্য। হাসান বলছেন দলের বিপদ আপদে সুদিন দুর্দিনে শরিকেরা পাশে থাকলে জোট অনেক দূর যেতে পারবে। কণা বলছেন এরশাদের নতুন জোট গঠনের বিষয়টি লোক হাসানো মনে হচ্ছে। যেটাই হোক, উনি কোন জোটে এখন আছে, দুটি জোটেই আসলে জাতীয় পার্টি আছে, সেটিও একটা আগ্রহের বিষয়। আমরা আরো কিছু খবর আছে, সেগুলোতে চলে যাচ্ছি। শিল্পকলা একাডেমি আয়োজিত 10টি আর্ট ক্যাম্পের ছবি নিয়ে শুরু হয়েছে 15 দিনের বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী। জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শনীতে স্থান পেয়েছে 264 জন শিল্পীর 332টি শিল্পকর্ম। শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্ম শতবর্ষ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিংবা সহিংসতার বিরুদ্ধে আর্ট ক্যাম্প, নানা উপলক্ষে শিল্পকলা একাডেমির বিভিন্ন সময়ে আয়োজন করা 10টি আর্ট ক্যাম্পের বাছাই করা চিত্রকর্ম নিয়ে এ প্রদর্শনী। শিল্পী হাশেম খান, রফিকুন নবী, সমরজিৎ রায়চৌধুরী সহ 264 জন শিল্পীর 332টি শিল্পকর্ম সাজানো হয়েছে গ্যালারিতে। শুধু দেশের নয়, আছে 5 বিদেশি শিল্পীরও কাজ। দর্শক নানান বিষয়ের স্বাদ পাবে, তাদের ভিতরে একটা বোধ জাগরিত হবে যে আসলে শিল্প প্রতি সময় প্রতিবাদী এবং প্রতি সময় সময়কে নিয়ে কাজ করে এবং সময়ের একটি প্রতিফলন এই শিল্পকর্মের মধ্যে আসে। 15 দিনের বিশেষ এই প্রদর্শনী উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী। তার মতে সুন্দর সমাজ গড়তে শিল্পচর্চার বিকল্প নেই, তাই এমন আয়োজন নিয়মিত করার তাগিদ দিলেন তিনি। যখন ওয়ার্কশপ করি, ওয়ার্কশপে তখন শিল্পীরা অংশগ্রহণ করেন, সেই ছবিগুলো কিন্তু আমরা সংগ্রহ করি। এটি আমাদের একটি জাতীয় সম্পদে পরিণত হচ্ছে। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার 1, 2 ও ভাস্কর্য গ্যালারিতে এ প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তাবিনা শবনম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাইজেরিয়ার চিবোক অঞ্চল থেকে অপহরণ করা 200-র বেশি স্কুল ছাত্রীর মধ্যে 82 জনকে মুক্তি দিয়েছে জঙ্গি সংগঠন বোকো হারাম। 3 বছর আগে তাদের অপহরণ করে জঙ্গিরা। জঙ্গিদের সঙ্গে সরকারের সমঝোতার ভিত্তিতে ছাত্রীদের মুক্তি দেওয়া হলো। 2014 সালের এপ্রিল মাসে নাইজেরিয়ার বর্নো রাজ্যের চিবোকে একটি স্কুল থেকে 276 ছাত্রীকে অপহরণ করে বোকো হারাম জঙ্গিরা। গণমাধ্যমে অপহরণের খবর প্রচার হলে সারা পড়ে গোটা বিশ্বে। ব্রিং ব্যাক আওয়ার গার্লস স্লোগানে তাদের মুক্ত করার ডাক দেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা সহ নানা প্রান্তের মানুষ। অসহায় আকুতি জানায় পরিবার ও স্বজনেরা। অপহরণের কিছুদিনের মধ্যেই 50 ছাত্রী জঙ্গি আস্তানা থেকে পালিয়ে আসে। গত বছরের অক্টোবরে মুক্তি দেয়া হয় 21 জনকে, এবার মুক্তি পেল 82 জন। গণমাধ্যমগুলো বলছে মুক্তি পাওয়াদের বিষয়ে সরকারের সঙ্গে সমঝোতা হয়েছে বোকো হারামের। বিনিময়ে হস্তান্তর করতে হয়েছে সরকারের হাতে আটক বেশ কজন জঙ্গিকে। অপহরণ করা ছাত্রীদের একটি বড় অংশ খ্রিস্টান ধর্মাবলম্বী। এদের অনেককেই ধর্মান্তরে বাধ্য করে বিয়ে করে জঙ্গিরা। এর আগে মুক্তি পাওয়া ছাত্রীদের কাছ থেকে জানা গেছে জঙ্গিদের অসহ্য নিপীড়নের তথ্য। ওদের বন্দিত্ব খুবই কষ্টের, ভয়াবহ নিপীড়ন চালানো হয়েছে। অনেকেই ফিরে এসেছে কোলে সন্তান নিয়ে। ওরা জানিয়েছে কিভাবে যৌন নিপীড়ন চালানো হয়েছে। ওরা যে দুর্ভোগের শিকার হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এখনো জঙ্গিদের হাতে বন্দী আছে শতাধিক স্কুল ছাত্রী। তাদের মুক্ত করতে সরকারকে সর্বোচ্চ প্রচেষ্টার আহ্বান জানিয়েছে অ্যাক্টিভিস্টরা। তৌহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টায় বাংলা।